এই গল্পটা একটা গ্রামের, নাম ধুলোর চর। শুনতে যতটা শান্ত ততটাই নিঃসঙ্গ আর রহস্যময়। গ্রামের উত্তর কোণে একটা পুরনো তাল গাছ, আর তার পাশে একটা ভাঙা শিব মন্দির। সন্ধ্যার পর ওদিকটায় কারো যাওয়া মানা, কারণ সেখানে শোনা যায় নিশির ডাক। লোকেরা বলে রাতে যদি কেউ নাম ধরে ডাকে, তাকিয়ে দেখা মানেই সর্বনাশ। আপনারা দেখছেন কালের গল্প ইউটিউব চ্যানেল, যেখানে ইতিহাস বলে নিঃশব্দে। এই কাহিনী বলছি আমি রফিক মিয়া। বয়স এখন ৭৫, কিন্তু যা দেখেছি, যা শুনেছি, তা এখনো কান জোড়া ঠান্ডা করে দেয়। শোনো, নিশির ডাক কিভাবে শুরু হয়েছিল। ১৯৭৩ সাল। দেশ তখন নতুন স্বাধীন, মানুষ একটু গর্বিত আবার ক্লান্ত। সেই সময় এক সন্ধ্যায় কাবিল নামের এক যুবক নিখোঁজ হয়ে যায়। সে শুনেছিল এক মেয়ের গলা তালগাছের দিক থেকে ডেকে উঠছে, কাবিল। সেই গলায় অদ্ভুত একটা আকর্ষণ ছিল, যেন কেউ দূর থেকে হাত বাড়িয়ে টানছে। পরদিন সকালে তাল গাছের নিচে কাবিলের লাশ পাওয়া যায়। মুখে হালকা একটুখানি হাসি, আর চোখ খোলা, ঠিক যেন কিছু দেখে স্তব্ধ হয়ে গেছে। গ্রাম জুড়ে তখন কেবল একটা কথা, এটাই ছিল ধুলোর চরের প্রথম নিশির ডাক। এরপর থেকে প্রতি পূর্ণিমা রাতে কেউ না কেউ সেই ডাক শুনতে পায়। আমি তখন তরুণ। একদিন সাহস করে সেই পথ দিয়ে গিয়েছিলাম। শুধু অন্ধকার না, একটা ভেতর কাঁপানো নিস্তব্ধতা, আর বাতাসে যেন কেউ কাঁদা কাঁদা গলার ছায়া ভাসছিল, রফিক ফিরে যা। সেই রাতের পর আমি কখনো ওই পথ মাড়াইনি। তখন থেকেই আমি গল্প শুনিয়ে যাই, যেন কেউ ভুল করে ডাক শুনে তাকিয়ে না ফেলে। ঠিক ১ বছর পর পূর্ণিমার রাতে আবার ডাক শোনা যায়। এবার নাম ধরে ডাকা হয় শাহিদকে। তিনি ছিলেন গ্রামের স্কুল শিক্ষক, চুপচাপ কারো সঙ্গে ঝামেলা করতেন না। সেদিন রাতে পূর্ণিমার আলোয় বাড়ি ফিরছিলেন। তাল গাছটার কাছে এসে থেমে গেলেন। তার ঠোঁট ফিসফিস করে উঠল, রিনা তুই? পরদিন সকালে তাল গাছের নিচে পাওয়া যায় শাহিদের নিথর দেহ। কারো মনে তখন সন্দেহ নেই, নিশি ফিরে এসেছে। রিনা ছিল শাহিদের স্ত্রী। ১৯৭০ সালের সাইক্লোনে সে নিখোঁজ হয়, লাশও মেলেনি। গ্রামের লোক বলাবলি করতে লাগল, নিশি এখন তার পুরনো প্রেমিকদের ডাকছে। কেউ রাত নামলে দরজার বাইরে খড়কুটো জ্বালায়, কেউ দুধ রাখে,
নিশিকে শান্ত রাখতে। তবুও নিশির ডাক থামে না। ঠিক তখনই রানা আহমেদ নামে এক সাংবাদিক শহর থেকে গ্রামে এলেন। তিনি বললেন, ভূত প্রেত বলে কিছু নেই, এসব গাঁজাখুরি কাহিনী। তিনি রাতে রেকর্ডার চালিয়ে রেখে শুয়ে পড়েন। সকালবেলা রেকর্ড শুনে দেখলেন শুধু নিজের নিঃশ্বাস আর কণ্ঠ, ডাকের কোনো প্রমাণ নেই। রাতেই সে গুম হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেল। নিশির ডাক তখন রূপ বদলাতে শুরু করেছে। শুধু ডাকছে না, নিয়ে যাচ্ছে। গ্রামের উত্তর কোণ জানো আর নীরব নয়, সেখানে থমকে আছে ভয়। এই ছিল শুরু, এখানেই শেষ নয়। শাহিদের মৃত্যুর পর ধুলুর চর যেন থেমে গিয়েছিল। গ্রামের বাজারে কথাবার্তা কমে গেল। সন্ধ্যার পর লোকজন আর বাইরে বের হতো না। শুধু একটা নাম ঘুরে ফিরে আসতো লোকের মুখে, রিনা। রিনা শাহিদের স্ত্রী, যে 1970 সালের সাইক্লোনে হারিয়ে যায়। তখন নদী ছিল ফুলে ফেপে ওঠা পিশাচের মতো। রিনার খোঁজ মেলেনি কখনো, এমনকি এক চুল কেশও না। কিন্তু শাহিদের মৃত্যুর পর গুজব উঠল, রিনা ফিরে এসেছে। এবার গ্রামের লোক বলল, নিশি আর কেউ নয়, রিনার আত্মা, যে তার ভালোবাসার কাছে ফিরতে চায় আর পথে যারা বাঁধা তাদের সরিয়ে দেয়। প্রতিটা পূর্ণিমা রাত ঘনিয়ে এলে মানুষের দম বন্ধ হয়ে আসে। তারা দরজার ফাঁকে তামার তাবিজ ঝুলিয়ে রাখে। কেউ কেউ বাড়ির উঠোনে কলার পাতায় দুধ রেখে যায় নিশির শান্তির জন্য। গ্রামের পুরনো পূজার পুরোহিত বললেন, এই আত্মা শুধু রিনা না, এটা এক অপরাধ বোধের প্রতিশোধ। সেই সময়ে ধুলোর চরে শহর থেকে আসে এক ভিন্ন রকম মানুষ, রুহুল। সে নিজেকে বলতো যুক্তিবাদী অনুসন্ধানকারী। ক্যামেরা, রেকর্ডার, তাবিজ, বই আর ডায়েরি নিয়ে সে থাকতে শুরু করলো কাবিলের পুরনো বাড়িতে। রুহুল প্রথম দিনেই বলল, ভূত বলে কিছু নেই, সব মানুষের মানসিক কল্পনা। সেদিন ছিল আবার পূর্ণিমা। রাতে সে বসেছিল তালগাছের সামনে, ক্যামেরা আর ট্রাইপড নিয়ে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ কেউ যেন গলা নামিয়ে ডাকল, রুহুল। সে চমকে উঠল। ক্যামেরা চালু রেখেই সে উঠে দাঁড়ালো, গলার দিকেই এগিয়ে গেল। অন্ধকারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, মেয়ের মতো, কিন্তু পা নেই। সে ফিস ফিস করে বলল, তুমি তো বলেছিলে আমি নেই, এখন তো আমি আছি। রুহুল দৌড়ে পালিয়ে যায়। পরদিন সকালে তাকে পাওয়া গেল নিজের ঘরে। সে শুধু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। জিজ্ঞেস করা হলে সে শুধু বলল, ওরা চোখে দেখে না, আত্মায় দেখে। তারপর সে আর কথা বলে না, কেবল দেয়ালের দিকে তাকিয়ে হাসে। তার ডায়েরিতে পাওয়া গেল শেষ লেখা, রিনা ফিরে এসেছে, এবারও একা না, অলিপি। সেই রাতেই তালগাছের নিচে আবার দেখা গেল এক ছায়া। এইবার তা ছিল রিনা নয়, বরং এক বাচ্চা ছেলে। সে কারো চেনা না, মুখটা ঝাপসা, কিন্তু গলার আওয়াজ ভয়ঙ্কর স্পষ্ট। সে বলল, আমি রিনার সাথেই এসেছি। তখন পুরোহিত বললেন, এই আত্মারা একা নয়,
এখন ওরা দল বেঁধে ফিরেছে। তিনি বের করলেন একটা পুরনো ভাঙা শঙ্খ আর তামার তাবিজ। বললেন, এবার শুধু আত্মা নয়, ওদের শরীর আছে। ওরা জন্ম নিয়েছে ছায়া থেকে। গ্রাম জুড়ে তখন আতঙ্কের ঝড়। এক রাতের মধ্যে 3 জন নিখোঁজ, পানিওয়ালা, মুদি আর স্কুলের এক সহকারী শিক্ষক। তাদের ঘরের বাইরে পাওয়া গেল সাদা কাগজে আঁকা 3টে মুখ, বিকৃত, চোখ ফাঁকা আর মুখে হাসির রেখা। লোকেরা বলল, নিশি নাম ধরে ডাকছে না আর, এখন সে মুখ চিনে নিচ্ছে। যার মুখ সে আঁকে তার আর রক্ষা নাই। আর সেই আঁকিয়েছিল তামান্না, প্রাথমিক স্কুলের 7 বছরের এক মেয়ে। চুপচাপ, কারো সঙ্গে কথা বলে না, কিন্তু প্রতি রাতে সে উঠে বসে আর ছবি আঁকে। তার মা বলল, ও তো কখনো আঁকা শিখেনি, আমি ওকে তো কখনো এসব মুখ দেখাইনি। কিন্তু যেই রাতে তামান্না একটি নতুন মুখ আঁকে, পরদিন সেই মানুষটা নিখোঁজ হয়। তখন পুরোহিত বললেন, তামান্না এখন আর শিশু না, সে নিশির বাহন। নিশি এখন ওর চোখ দিয়ে দেখে আর ওর হাত দিয়ে শাস্তি দেয়। গ্রামে কেউ আর তামান্নার দিকে চোখ তুলে তাকায় না। তারা জানে, যার দিকে সে তাকায় সে পরের। ধুলোর চরের বাতাস যেন ভারী হয়ে উঠছিল। দিনের আলোয়ও একটা অজানা ছায়া লেগে থাকত। কেউ হাসত না আর, শুধু চুপ করে থাকত। এখন গল্পে নাম এসেছে তামান্নার, আর তাঁর আঁকা মুখগুলোর সঙ্গেই মিলছে নিখোঁজ ব্যক্তিদের পরিচয়। কিন্তু সবকিছুর শিকড়টা যেন লুকিয়েছিল পুরোহিতের কাছে রাখা এক পুরনো পাঁজিতে। পাঁজির পাতায় লেখা ছিল গ্রামবাসীর জন্ম, মৃত্যু আর ছায়ার হিসাব। শুরুতে পাঁজির ভাষা ছিল সহজ। 1931 জন্ম কালীচরণ, 1970 মৃত্যু রিনা, 1973 ছায়া কাবিল। কিন্তু পেছনের পাতাগুলোতে শব্দ বদলে গেল। সেখানে লেখা ছায়া নিয়েছে, মুখ আঁকা হয়েছে, দৃষ্টি কুঁয়োতে গিয়েছে। আর কিছু নামের পাশে ছিল শুধু একটা শব্দ, তুই। পুরোহিত বললেন, এই তুই মানে যার নাম এখনো লেখা হয়নি, কিন্তু হবে খুব শীঘ্রই। একদিন রাতে হঠাৎ পাঁজির এক পাতা নিজে থেকেই উল্টে গেল। তাতে নাম উঠে এলো তামান্না। কেউ এই নাম লেখেনি, কিন্তু কালি ছিল রক্তের মতো। পুরোহিত চিৎকার করে উঠলেন, নিশি এখন নিজের পাঁজি তৈরি করছে। পুরনো পাঁজি এখন শুধু ছায়া দেখে। পাঁজির পাতাগুলো ধীরে ধীরে নিজে নিজেই বদলে যেতে লাগলো। পুরোহিত দেখলেন তার নিজের নামও সেখানে উঠেছে। পাশে লেখা, শেষ বার্তা দেওয়ার সময় শেষ। সেই রাতেই তিনি মন্দিরে ঢুকে শুরু করলেন যজ্ঞ। শঙ্খ বাজানো হলো, ধূপ জ্বালানো হলো, তবে নিশি থেমেছিল না। ঠিক রাত 12টায় শোনা গেল, আমি এসেছি, কে এবার তুই? পাঁজির পাতা উড়ে উড়ে মন্দিরের বাইরে পড়তে লাগলো। প্রতিটি পাতায় একটা করে নাম, আর পাশে সেই লাল অক্ষরে লেখা, চোখ নেওয়া হয়েছে।
পরদিন সকালে মন্দিরে গিয়ে দেখা গেল পুরোহিত নেই, শুধু পড়ে আছে তার রক্তমাখা গামছা আর একটা পোড়া কাঁচের বাটি। আর সেই পাঁজি শ্মশানের ছাইয়ের ওপর খোলা অবস্থায়। শেষ পাতায় লেখা ছিল, নিশির সময় শুরু হয়েছে। গ্রামের লোকজন পাঁজি আর খোলে না, তারা জানে নাম একবার উঠলে আর কিছুই করার থাকে না। তবুও কেউ কেউ বলে পাঁজির শেষ পাতায় আজও লেখা থাকে একটা নতুন নাম, আর তা সব সময়ই হয় তুই। ধুলোর ঝড়ের রাতগুলোতে এখন বাতাসও নড়ে না, লোকজন শুধু শোনে দূর থেকে কে যেন ফিস ফিস করে বলছে, তুই পরের। পুরোহিত নেই, পাঁজি পুড়ে ছাই। তামান্নার আঁকা মুখগুলো যেন এখন জীবন্ত হয়ে উঠেছে। আর এবার গল্পে আসে এক নতুন চরিত্র, জুবায়ের। বয়স 13, দুরন্ত স্বভাবের ছেলে। জুবায়ের একদিন খেলতে খেলতে চলে যায় শিব মন্দিরের ভাঙা ইটের পাশে। পা ফুসকে পড়ে যায় মাটির নিচে। যখন ওঠার চেষ্টা করে তখন দেখে মাটির নিচ থেকে বের হয়ে আছে একটা অর্ধেক চোয়াল। চোয়ালটা হাসছে, চোখ নেই, নাক নেই, শুধু এক বিশ্রী হাসি। জুবায়ের দৌড়ে পালায়, কিন্তু পেছন থেকে ভেসে আসে হাসির আওয়াজ, তুই আমাকে জাগিয়েছিস। রাতে সে ঘুমাতে পারে না, চোখ বন্ধ করলেই দেখে সেই চোয়ালের হাসি। তার ঘরের দেওয়ালে ধীরে ধীরে ছায়া জমে, আর মাঝরাতে সে দেখতে পায় ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। জুবায়ের ফিসফিস করে বলে, তুই কে? জবাব আসে, তোর মুখ। পরদিন সকালে জুবায়ের তার মা বাবার মুখ চেনে না, সে কাউকে চেনে না, কারণ সে নিজেই এখন মুখ ভুলে যাচ্ছে। আয়নায় নিজেকে দেখে আর চিনতে পারে না। তার মুখ ফিকে হয়ে গেছে, চোখ, নাক, ঠোঁট সব যেন মুছে যাচ্ছে ধীরে ধীরে। গ্রামের লোকজন ভয় পেয়ে যায়, তারা বুঝতে পারে এই ছেলে আর জুবায়ের নেই, ওর মধ্যে ঢুকে গেছে সেই মুখহীন ছায়া। তামান্না একদিন চুপচাপ এসে বলে, ওর আঁকা মুখ আমি দেখি নাই, কারণ ওর মুখ নেই। এক রাতে তাল গাছের নিচে লোকেরা দেখতে পায় জুবায়ের দাঁড়িয়ে আছে। তার মুখ পুরোটাই সাদা, কোনো অঙ্গ নেই, কেবল গলা দিয়ে ফিস ফিস আওয়াজ বের হচ্ছে, তুই আমি না, তুই আমি, তুই আমি। পরদিন জুবায়ের আর পাওয়া যায়নি, তবে তার ঘরের দেয়ালে লেখা ছিল, যার মুখ নেই তার চোখ হয় নিশির। তামান্না সেদিন আর ছবি আঁকেনি, তার খাতাটা খালি। সে শুধু জানালার দিকে তাকিয়ে বলল, এখন থেকে ও আঁকবে। গ্রামের বাজারে যে দেয়ালে পোস্টার টাঙানো হতো, সেখানে দেখা গেল নতুন আঁকা একটা মুখহীন মানুষ, আর পাশে লেখা, তোর পালা। ধুলোর চরের দক্ষিণ পাড়ায় এক পুরনো কুয়ো আছে। সেই কুয়োতে বহু বছর আগে পানি তোলা বন্ধ হয়ে গেছে, কারণ এক রাতের পর কেউ আর তার ধারে যায় না। লোকেরা বলে এই কুয়োর নিচ থেকে মাঝে মধ্যে কারো কাঁদার শব্দ শোনা যায়, আর সেই কান্না কারো নয়, এটা সেই আত্মার
যাকে কুয়োর ভেতর ফেলে দেওয়া হয়েছিল জীবন্ত। একদিন গ্রামের এক শিশু রাইয়ান, বয়স 5 বছর, মাঝরাতে ঘুম থেকে উঠে দরজার দিকে হাঁটতে থাকে। তার মা দেখে ভয় পেয়ে ওঠে, রাইয়ান, তুই কোথায় যাচ্ছিস? ছেলে ধীরে ফিরে তাকায়। তার চোখে সাদা কিছু নেই, শুধু লাল, শুধু শূন্যতা। সে ফিসফিস করে বলে, ওরা আমাকে নিচ্ছে মা, ওরা বলে আমি ওদের। পরদিন সকালে ঘরের দেয়ালে লাল রঙের ছাপ, যেন রক্তে মাখা অনেকগুলো ছোট হাত। আর কুয়োর দিক থেকে শোনা যায়, ছেলেটা আমার, ফেরত দিও। পুরোহিত তখন বলেন, রাইয়ানের শরীরে আছে সেই আত্মা যে প্রেমের জন্য মরেছিল আর প্রতিশোধে লাগুনে আজও পুড়ছে। লোকেরা ফিস ফিস করে বলে, এই কুয়োটা রিনার, সেই রিনার যার জন্য কাবিল পাগল হয়ে গিয়েছিল। রাইয়ানের চোখ এখন অন্য চোখ। সে খেলে না, কথা বলে না, শুধু জানালার পাশে বসে থাকে আর হাসে। একদিন সে বলে, রিনা মা বলেছে আমি তার সন্তান। পুরোহিত ভয় পেয়ে যান। তিনি বলেন, এই আত্মা শুধু প্রতিশোধ নেয় না, এটা জন্ম নিচ্ছে। এক রাতে পুরোহিত যজ্ঞ শুরু করেন। শঙ্খ বাজে, আগুন জ্বলে, তন্ত্র পড়ে। রাইয়ান কাঁপতে থাকে, তার মুখ দিয়ে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ে। সে চিৎকার করে, আমার মা মরেনি, ওরা তাকে ফেলেছে, ও কুয়োর নিচে এখনো আছে। হঠাৎ কুয়ো থেকে উঠে আসে ধোঁয়ার মতো কিছু, আর ভেসে আসে এক নারী কণ্ঠ, আমার সন্তান আমি ফেরত নেবই। পুরোহিত তখন বলে, তুই প্রেমে মরেছিস, কিন্তু অন্যদের জীবন নিতে পারিস না। তিনি রায়ানের কপালে তাবিজ রাখেন। এক তীব্র ঝড় চারদিকে ছড়িয়ে পড়ে, আর তখনই রিনার আত্মা চিৎকার করে বলে, আমি ঘুমোতে যাচ্ছি, তবে আবার আসব। রায়ান ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। তার মুখে শান্তি, চোখে জল, আর তার ঘরের দেয়ালে লেখা, মা আমি ঠিক আছি। কিন্তু কেউ জানে না, কুয়োর নিচে এখনো জেগে আছে সেই কান্না। আর একদিন যে কাঁদে সে ডাকেও। ধুলোর চরের প্রাথমিক স্কুলের পাশেই একটা মাটির ঘর। সেই ঘরে থাকে 7 বছরের এক মেয়ে, তামান্না। শান্ত, নিরীহ, চুপচাপ, কখনো কারুর চোখে চোখ রাখে না। কিন্তু ঠিক পূর্ণিমার আগের রাতগুলোয় তামান্না নিজের খাতাটা খুলে ছবি আঁকে। সেই ছবিগুলো সাধারণ কিছু নয়। ছবিতে থাকে মুখ ভাঙা, বিকৃত, চোখ গলানো, ঠোঁট সেলাই করা, আর কিছু মুখ চোখ বন্ধ করে কাঁদছে। তার মা একদিন জিজ্ঞেস করল, কে শেখালো তোমায় এসব আঁকা? তামান্না তাকায় না, শুধু বলে, ওরা বলে আমি যেন মনে রাখি কার পালা হবে। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যেই রাতে তামান্না এক একটা নতুন মুখ আঁকে, পরদিন সেই মানুষটা হারিয়ে যায়। গ্রামের মুদি, পানিওয়ালা, এমনকি এক স্কুল শিক্ষক, সবাই একে একে নিখোঁজ। আর তামান্নার খাতার পাতায় আগেই আঁকা ছিল তাদের মুখ। পুরোহিত এসে সেই খাতা খুলে দেখে, তার কপালে ঘাম জমে যায়। তিনি বলেন, এই মেয়ের চোখে অন্য কেউ দেখছে,
এই দৃষ্টিটা নিশির। নিশি এখন এই মেয়ের চোখ দিয়েই দেখে। কদিন রাতে তামান্না আঁকল নিজের মাকে, চোখ কাটা, মুখে রক্তরেখা। পরদিন সকালে তার মা নেই, শুধু খাটের পাশে রাখা সেই খাতার পাতা, তাতে আঁকা ছবিটা জ্বলছিল ধীরে ধীরে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকে বলে তামান্না এখন আর শিশু না, সে নিশির বাহন। সে যার মুখ আঁকে তার শ্বাস বন্ধ হয়ে যায়। কেউ আর তামান্নার দিকে তাকায় না, স্কুলে যায় না, মেলা দেখে না। সে শুধু খাতা নিয়ে বসে আর আঁকে মুখের পর মুখ। একদিন সে আঁকল পুরোহিতকে। পুরোহিত তখন স্তব্ধ। তিনি জানেন তার সময় ফুরিয়ে আসছে। কিন্তু তামান্না বলে আমি না, ও বলে কে যাবে, আমি শুধু আঁকি। রাত তখন নিঃশব্দ। চাঁদের আলোয় তামান্না আবার আঁকতে বসে। এবার সে আঁকে নিজেকে। ধুলোর চরের বাজারে কাজ করে এক যুবক, শাওন। সে চুপচাপ, মৃদুভাষী, কখনো কার সঙ্গে ঝগড়া করত না। কিন্তু হঠাৎ একদিন তার চোখের দৃষ্টি বদলে গেল। শাওন বলল, আমি মানুষদের মুখে অন্ধকার দেখি, কেউ কেউ আগুনে জ্বলছে। গ্রামে কানাঘুষো ছড়িয়ে পড়ল। শাওনের চোখে এখন নিশির ছায়া। সে দেখতে পায় মৃতদের শেষ মুহূর্ত। একদিন যখন শাওন বাজারে দাঁড়িয়েছিল, হঠাৎ তার সামনে এক বৃদ্ধ লোক থেমে গেল। শাওন কাঁপতে কাঁপতে বলল, এই লোকটা গত রাতে মারা গেছে। পরদিন সকালে সেই লোক সত্যি মৃত অবস্থায় পাওয়া গেল তার ঘরে। তার মুখে ছিল ভয় আর চোখ বিস্ময়ে ফেটে গেছে। শাওন চিৎকার করে উঠল, সবাই মরে যায় কিন্তু কেউ কাঁদে না, কেউ কেউ হাসে। তারপর সে নিজের প্রতিচ্ছবিতে তাকালো, খুঁজতে লাগলো নিজের মুখ, কিন্তু নিজের মুখ আর পেল না। শাওনের চোখ দিয়ে অন্য কেউ দেখছে, আর নিজের চোখ সে হারিয়ে ফেলেছে। নিশি আমার চোখ চুরি করেছে, আমি আর মানুষ নই। শাওনের কণ্ঠ কাঁপছিল, তার চোখে অশ্রু আর আতঙ্ক। পুরোহিত বললেন, শাওন এখন একটা দরজা, যার ভেতর দিয়ে নিশি দেখে অতীত, মৃত্যু আর প্রতিশোধ। এক রাতে শাওন হঠাৎ চিৎকার করে উঠল, আমি তাকেই দেখেছি, রিনা! সে এখন আগুনে নাচছে। পরদিন সকালে শাওন নিখোঁজ। তার ঘরের দেয়ালে লেখা ছিল, এখন তুই। গ্রামের সবাই জানল যে একবার নিশির চোখে দেখে, সে আর নিজের চোখে কিছু দেখতে পায় না। শাওনের গল্প শেষ হয়নি। কেউ কেউ এখনো বলে, শাওন আজও নিশির চোখ দিয়ে দেখে। ধুলোর চরের মন্দিরের পুরোহিতের কাছে ছিল একটি পুরনো পাঁজি। পাঁজিটি ছিল অদ্ভুত। এতে লেখা ছিল গ্রামের মানুষের জন্ম, মৃত্যু এবং ছায়ার হিসেব। কিন্তু পাঁজির একেবারে শেষের দিকে কিছু নামের পাশে শুধু লেখা ছিল ছায়া নিয়েছে। না লেখা ছিল জন্ম না মৃত্যু। পুরোহিত বললেন, এই ছায়া কারো নয়, এটা নিশির ছায়া। এরা সেই সব যারা সময়ের আগে নিশি নিয়ে গেছে।
একদিন পুরোহিত পাঁজির এক পাতায় নতুন একটি নাম দেখলেন, তামান্না। গ্রামে কেউ এই নাম পাঁজিতে দেখেনি, আর নাম লেখার কালি ছিল রক্তের মতো লাল। পুরোহিত কাঁপতে কাঁপতে বললেন, নিশি নিজের পাঁজি তৈরি করছে, পুরনো পাঁজি এখন শুধু ছায়া দেখে। পাঁজির শেষ পাতায় পুরোহিত দেখতে পেল নিজের নামও লেখা, সঙ্গে লেখা শেষ বার্তা দেওয়ার সময় শেষ। রাত তখন কুয়াশায় মোড়া। পুরোহিত মন্দিরে ঢুকে শঙ্খ বাজাতে গেলেও আর ফিরল না। পরদিন সকালে তার মরদেহ পাওয়া গেল শ্মশানে। পাঁজিটা পুড়ে যাওয়া ছাইয়ের পাশে পড়েছিল খোলা। তার পৃষ্ঠায় লেখা ছিল, নিশির সময় শুরু হয়েছে। যারা পাঁজির নাম পড়েছে একে একে সবাই নিখোঁজ হয়ে যাচ্ছে। পাঁজির পাতাগুলো আজও বদলায়, আর সেই পাতার শেষ নাম সব সময় হয় তুই। গ্রামের মানুষ কাঁপছে ভয়ে। নিশির ডাক যেন তাদের প্রতি নিঃশ্বাসে স্পর্শ করছে। রাত তখন গভীর, কুয়াশায় মোড়া। ধুলোর চরের গ্রামের ঘড়ির কাঁটা যখন 11:15 বাজল, তখন সময় যেন থেমে গেল। বাতাস স্থির হয়ে পড়ল, চারপাশ জমাট বাঁধল এক অদ্ভুত নিস্তব্ধতায়। গ্রামের সবাই তখন ঘরে আটকে ছিল, কেউ সাহস করল না বাইরে বের হওয়ার, কারণ রাতের এই সময়ে নিশি নিজের শরীর নিয়ে বেরিয়ে আসে। যে কেউ যদি নিশির দিকে তাকায়, তার চোখের মাঝে হারিয়ে যায় জীবনের আলো, আর যে কেউ চোখ মিলায় তার সঙ্গে, সে হারায় নিজের অস্তিত্ব। পুরনো মন্দিরের সামনে একা দাঁড়িয়েছিল পুরোহিত। সে জানত আজকের রাতেই নিশির সঙ্গে তার শেষ লড়াই হবে। নিশির শরীর ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলো, তার চোখে জ্বলছিল আগুনের শিখা। পুরোহিত উচ্চস্বরে বলল, আজ আমি নিশিকে পিছু ফিরিয়ে পাঠাবো, না হলে গ্রাম হারাবে আরো এক প্রাণ। রাত 12:15 ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে নিশি এবং তার সঙ্গে 10টি আত্মা গ্রামে ছড়িয়ে পড়ল। পুরোহিতের মন্ত্র উচ্চারণে আত্মারা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করল, কিন্তু নিশি তখনও অটল। তার চোখে আগুন জ্বলে ওঠে আরো প্রবল। শেষ মুহূর্তে নিশি ফিসফিস করে বলল, পরের বার আমি ফিরে আসব, আর তখন তোমাদের কেউ বাঁচবে না। রাত শেষে সময় ফিরল, বাতাস ফিরে এলো, গ্রামের মানুষ ধীরে ধীরে তাদের স্বাভাবিক জীবন ফিরে পেল। কিন্তু সবাই জানত নিশির ডাক কখনোই থামে না। অন্ধকারের গায়ে তার ছায়া আজও আছে। রাতের কুয়াশায় মিশে যায় ধুলোর চর। পুরোহিত দাঁড়িয়ে থাকে মন্দিরের সামনে, হাতে শঙ্খ বাজাতে। সে জানে আজকের রাতই হবে নিশির সাথে তার শেষ লড়াইয়ের রাত। নিশির চোখে আগুন জ্বলছে, ধীরে ধীরে সে মন্দিরের দিকে এগোচ্ছে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করল, কণ্ঠে নীরবতার গভীরতা। হঠাৎ নিশি থেমে গেল, তার আগুন জ্বলে উঠল এক প্রকার দাহনে। আমি ঘুমিয়ে আছি না, ফিসফিস করে বলল, আমি অপেক্ষা করছি, প্রস্তুত হও, এই যুদ্ধে কেউ বেঁচে থাকবে না। পুরোহিত বলল, তুমি ঘুমিয়ে থাকতে পারো, কিন্তু আমরা প্রস্তুত। তার শব্দে বাতাসে কম্পন ছড়িয়ে পড়ল, মন্দিরের চারপাশে আলো জ্বলে উঠল, অন্ধকার পালাতে শুরু করল। নিশি ধীরে ধীরে ম্লান হতে থাকল, তার আগুন ফিকে হয়ে গেল,
চোখের জ্বলন্ত শিখা গলে গেল। 10 আত্মাও একে একে দূরে সরে গেল, ধুলোয় মিলিয়ে গেল। সকাল হয়ে এলো, গ্রামের মানুষ নতুন দিনের আলো দেখল, কিন্তু নিশির ডাক এখনো কোথাও ভেসে বেড়াচ্ছে বাতাসে। পুরোহিত জানালো, নিশির ডাক শেষ নয়, এটি শুধু নতুন একটি অধ্যায়ের শুরু। আমরা যতক্ষণ প্রভু অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াবো, ততক্ষণ নিশি থাকবেই আমাদের মাঝে। শাওন, যিনি নিশির মুখোমুখি হয়েছিলেন, এখন গ্রামের শান্তির জন্য কাজ করছেন। তার মন্ত্র শেখার মাধ্যমে গ্রামের লোকেরা সাহস পেয়েছে। ধুলোর চরের মানুষ ধীরে ধীরে তাদের জীবনে ফিরে আসছে। তাদের মধ্যে এখনো আঘারের ভীতি আছে, কিন্তু তারা জানে একসাথে থাকলেই তারা অন্ধকারকে পরাজিত করতে পারবে। গল্প শেষ হয়নি, আধারের মাঝে আজও নিশির ডাক বাজে, আর এই ডাক শুনে শুধু সাহসীরাই এগোতে পারে সামনে। বন্ধুরা, কেমন লাগলো গল্প? ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না। আসছে আরও রহস্যময় গল্প নিয়ে আবার দেখা হবে।